দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি বাংলাদেশের নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং তুমুল জনপ্রিয় একজন আইনজীবী। তিনি নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন, 18তম অ্যাটর্নি জেনারেল দেশের। তার কাছে জানতে চাইব তার অভিব্যক্তি এবং প্রতিক্রিয়া, এবং এই মুহূর্তে আইন আদালত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ের মধ্যে একটি সময়ে তিনি দায়িত্ব পেয়েছেন। নতুন দায়িত্ব পেয়ে তার কি অভিব্যক্তি এবং তিনি কি কি প্রত্যাশা এবং পরিকল্পনা রেখেছেন তার ভেতরে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করছি। আপনাকে অভিনন্দন শুরুতেই। ধন্যবাদ, এবং এখন পরিবারকেও ধন্যবাদ। আমরা একটু জানতে চাই শুরুতেই সংক্ষিপ্ত আকারে যে আপনি দীর্ঘদিন এই অঙ্গনে আইনি লড়াই করেছেন, মানুষের মানবাধিকারের জন্য কাজ করেছেন। আপনার প্রথমে প্রতিক্রিয়াটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি এই নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের একটা সাংবিধানিক পদ। তো আমার দীর্ঘদিনের পেশাগত যে উৎকর্ষতার আমি মনে করি এটা চরম, এবং আমি এটা পরম প্রাপ্তি বলে আমি মনে করি, এবং আমার দীর্ঘদিনের পেশাদারিত্বের একটা স্বীকৃতিও আমি মনে করি। আমি মহান রাব্বুল আলামিনের প্রতি দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আমি আল্লাহর সহযোগিতা চাই আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে। আর যে কথাটা আপনি বললেন যে আমি সবসময় মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করে আসছি। আমি চাই বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত থাকুক, মানুষের মৌলিক অধিকার, মানবিক মূল্যবোধ এগুলো সমুন্নত থাকুক, এবং সেক্ষেত্রে আমি এই দায়িত্ব পালন ক্ষেত্রে চেষ্টা করবো যাতে সেগুলো সবসময় বজায় থাকে, এবং আমার দ্বারা কোনো মানুষের অনিষ্ট হোক এটা আমি কখনো প্রত্যাশা করবো না, অতীতেও করি নাই। আর বাংলাদেশে 5ই আগস্ট 2024 পরবর্তী নতুন বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে, এবং বর্তমান নতুন যে সরকারের পথ চলা জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সেই পথ চলাও কিন্তু মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গা বেড়েছে, এবং সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে মানুষ মনে করে বিচারাঙ্গন তাদের সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে সহযোগিতা করবে। তো রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে শুধুমাত্র না, আমার যারা অ্যাটর্নি জেনারেল অফিসে যারা দায়িত্ব, প্রত্যেকের প্রতি আমার আহ্বানে অনুরোধ থাকবেন, মানুষ যেন কোনো কারণে মনে না করতে পারে যে তার ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এই অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা অ্যাটর্নি জেনারেল নিজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বরং আমাদের উদ্দেশ্য হবে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, তারা যেন বিচার পায় সেটা সুনিশ্চিত করা, আমরা যেন কোনো কারণে বাধা না হয়ে দাঁড়াই, এটা হচ্ছে আমার অন্যতম উদ্দেশ্য হবে। আমরা দেখেছি যে এই যে রোজার মধ্যে শেষ সময় একটা কোর্টে কিভাবে জামিনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল, সেগুলো সোশ্যাল মিডিয়া অনেকজন প্রতিক্রিয়া দেখা গেছে। আপনি সবসময় আইনের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে থাকার লোক, এই বিচারকে আরো গতিশীল করার ক্ষেত্রে এবং বেশ কিছু আলোচিত মামলা আছে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্টে, এই মামলাগুলো নিয়ে আপনার ইতিমধ্যে আপনি জানেন সব মামলাগুলো বিষয় নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা থাকবে কি? দেখুন, আসলে আমাদের কোনো ব্যক্তির দ্রুত বিচার প্রাপ্তিটাও কিন্তু তার একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। তো সেটা বাস্তব কথা হচ্ছে আমাদের নানা অসুবিধা আছে, আমাদের বিচারকের সংখ্যা কম, আমাদের মামলার ধীর গতি, আমাদের বিচারিক প্রক্রিয়ার প্রতি মানুষের এই কারণে অনাস্থা তৈরি হয়। যেহেতু বিষয়টা সম্পূর্ণ বিচারাঙ্গনের সঙ্গে জড়িত, আমি মাননীয় প্রধান বিচারপতি সহ সুযোগ হলে আমাদের মতামত দেব, এবং আপনি নিজেও আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে যে মামলা দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে কি কি করা দরকার আমার ব্যক্তিগত অবস্থান থেকে অনেক সময় আমি আমার মতামত দিয়েছি, এগুলো আমরা আনুষ্ঠানিকভাবে দিতে পারবো। এবং এইটা করার ক্ষেত্রে শুধুমাত্র বিচারক কিংবা আইনজীবীরাই যে সহযোগিতা করলে হবে তা না, এক্ষেত্রে রাষ্ট্রের পলিসিও ব্যাপার। সুতরাং রাষ্ট্রের মামলার যে উৎপত্তি স্থল, কিভাবে মিথ্যা মামলা থেকে আমাদের মানুষকে, নাগরিকদেরকে মুক্ত করা যায়, কিভাবে মামলা, সিভিল মামলার ক্ষেত্রে মামলাকে অ্যাভয়েড করে কিভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। সুতরাং মামলার উৎপত্তি স্থলের জায়গায় যদি আমরা হাত দিতে পারি, তাহলে কিন্তু এই যে মামলার সংখ্যাধিক্য, মামলার স্তূপ, এটা থাকবে না। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যাপার, তবে এটা সমন্বিত কর্মসূচি নিতে হবে, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারের সহযোগিতা প্রয়োজন। আর আপনারা জানেন যে আমাদের বর্তমান যিনি আইনমন্ত্রী, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এই অফিসের চ্যালেঞ্জিং সময় উনি দায়িত্ব পালন করেছেন, এবং যেহেতু তিনি এখন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সরকারের পক্ষ থেকে এই সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা তার জন্য সহজ। এবং আমি রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাদের যে অভিজ্ঞতা, দীর্ঘদিন পর্যন্ত আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা পেশাগত জীবনে আমি অর্জন করেছি, সেগুলোর সর্বোচ্চ চেষ্টা করবো আমি ব্যবহার করার জন্য, রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য, যেন মানুষ মনে করতে পারে যে না, তাদের দ্বারা কিছু কল্যাণকর কাজ হয়েছে। হয়তো সম্পূর্ণ মানুষের প্রত্যাশা পূরণ করা কারো পক্ষেই সম্ভব হবে না, কিন্তু মানুষের আস্থার জায়গাটা ফিরিয়ে আনাটা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা জানি যে এই মুহূর্তে অ্যাপিলেট ডিভিশনের তত্ত্বাবধায়ক সরকারের একটি রায় রয়েছে, নারায়ণগঞ্জ 7 খুনের আলোচিত মামলা, বিডিআর বিদ্রোহের একটি বড় মামলা, বিশাল সংখ্যক আসামি, এই মামলাগুলো নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা থাকবে কিনা? দেখুন, আসলে তো প্রত্যেকটা মানুষ যারা বিচার প্রার্থী, প্রত্যেকে চায় দ্রুততার সঙ্গে তার বিচারটি তিনি সুনিশ্চিত হোক।
তো আমাদের সময় এবং পরিস্থিতির কারণে রাষ্ট্রেরও চাহিদার প্রয়োজন আছে। এই আমার মনে হয় যে আমি দায়িত্ব পালন যখন শুরু করব ইনশাআল্লাহ, তখন আমার কলিগ যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের সঙ্গে হয়তো প্রশাসনিকভাবে কথা বলার সুযোগ হতে পারে, আদালতের বাইরে গিয়ে কোনো সুযোগ থাকে, এবং কিংবা উনি আমাদের সহযোগিতা চাইতে পারেন, আমাদের মতামত গ্রহণ করতে পারেন। আমার মনে হয় একটা সমন্বিতভাবে এত তাড়াতাড়ি করে আমরা কি করে ফেলবো এই কথাটা বলাটা টু আর্লি। আমার মনে হয় যে আমাদেরকে আরও সময় দেখতে হবে, আরও স্টাডি করতে হবে, আরও অবজার্ভ করতে হবে। তবে সেক্ষেত্রে আমাদের সুবিধাও আছে, কারণ যে আমরা এই সমস্ত সমস্যাগুলো অতীতে ফেস করেছি, এর সমাধানের ক্ষেত্র কি পথ সেটাও আমরা অনেক সময় মতামত প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি এটা করতে মানুষের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে খুব বেশি বেগ আমাকে পেতে হবে না। কাজল ভাই, এটা আপনার জীবনে এর আগে আপনি বিপুল ভোটে নির্বাচিত সম্পাদক, আপনার জীবনে একটা বড় অর্জন এটা আইন অঙ্গনে। এই মুহূর্তে ঠিক আজকের দিন আপনার কাদের কথা মনে পড়ছে? শিক্ষক, পরিবার, আত্মীয় স্বজন, এটা দিয়ে শেষ করছে। আজকের দিনে কাকে স্মরণ করছে? সবচেয়ে বেশি মনে পড়ছে আমার মাকে, কারণ আমার মা যদি বেঁচে থাকতো, she would have been the most happiest person in the world. বাট আমার আব্বা জীবিত আছেন, আমি আমার আব্বাকে কমিউনিকেট করেছি, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাপিয়েস্ট পারসন। আমার মনে পড়ছে বেগম খালেদা জিয়ার কথা, কারণ আমি ব্যারিস্টার হয়েছি, আমাকে ডিপ্লোম্যাটিক সার্ভিসে আমাকে উনি দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু একটা রাজনৈতিক দল, আদর্শভিত্তিক রাজনৈতিক দল করি, আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা যার জন্য প্রতিনিয়ত আমি দোয়া করে থাকি। অ্যাট দ্য সেম টাইম বর্তমানে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে এত বড় দায়িত্ব পালন করার জন্য বর্তমান যে সরকারের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান, তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমার দীর্ঘদিনের চলার পথে আমার স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, আমার পরিবার, আমার দাদা দাদি, নানা নানি, ইভেন আমার কলিগস যারা সঙ্গে একসঙ্গে এত বছর কাজ করেছি, অনেকে যারা নেই তাদের কথা মনে, অনেক বিচারপতির কথা মনে পড়ছেন, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের কথা খুব বেশি করে মনে পড়ছে। আর সবচেয়ে বড় কথা যে এই সংবাদটি শোনার পর থেকে আপনার সঙ্গে যখন কথা বলছি অত বেশি ভাবার সুযোগ হয়নি, তবে প্রথম যে ব্যক্তিটার নাম আমার প্রথম মনে এসেছে আমার মায়ের কথা, আমার বেগম খালেদা জিয়ার কথা। এই দুটা নাম আমার রেডিলি আমার কাছে মনে এসেছে। আমি দিছি তো। আমরা শুনছিলাম রাষ্ট্রের প্রধান আইনি কর্মকর্তা, দেশের 18তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কথা। তিনি তার পরিকল্পনা, অভিব্যক্তি এবং প্রতিক্রিয়া আমাদের বলছিলেন।